আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দেওয়ার শেষ মেহরবানিতে খুব ভালো আছি। গুরুত্বপূর্ণ একটি কাজ করব, আর এই কাজটির সঙ্গে আপনাদেরকে শামিল করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। বাংলাদেশে দুর্বল টেকনিশিয়ান বা যারা নতুন টেকনিশিয়ান তাদের পাশে থাকার সবসময় চেষ্টা করে থাকি। বন্ধুরা, কাজ করার আগে আমরা যেহেতু দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি, আমার কাছে কয়েকদিন থেকে ফোন আসছে, মেসেজ আসছে, এবং যারা নতুন কাজ শিখে যে কাজে বসেছে, প্রথম দিকে ভালো কাজ চলছিল, হঠাৎ করে ব্যবসাটা একটু স্লো হয়ে গেল, আমাদের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাচ্ছে। বন্ধুরা, ছোট্ট একটি বিষয় বলি, আমরা যখন নিজেরাও সার্ভিসিং লেভেলে আসছিলাম, ব্যবসা শুরু করার পরে ভালোভাবেই চলতো, হঠাৎ করে 3 মাস পরে হঠাৎ করে ব্যবসাটা একটু স্লো হয়ে যায়। তখন আমাদের কাছে আতঙ্ক মনে হতো যে হয়তো আমাদের জনপ্রিয়তাটা কমে যাচ্ছে অথবা পারফর্ম কমে যাচ্ছে। আসলে বিষয়টি তা নয়। প্রত্যেকটা বিজনেসের একটা সিজন থাকে। যারা গার্মেন্টস সেক্টরে পোশাক শিল্প নিয়ে কাজ করে তাদের জন্য দুইটি পূজা, পয়লা বৈশাখ, এভাবে কিন্তু বিভিন্ন সময়ে সিজনাল ব্যবসা করতে হয়। যারা লেদারের বিজনেস করে তারা কিন্তু দেখা যায় যখন স্কুল কলেজে ভর্তির সময় আসে তখন তারা প্রচুর ব্যাগ বিক্রি করে। ঈদের সময় আবার মেয়েদের লেডিস ব্যাগ বিক্রির একটা সিজন থাকে। আবার হজের মৌসুমে হজ যাত্রীরা কিন্তু বড় বড় লাগেজ ক্রয় করে। তো এরও কিন্তু 5টা 6টা বা 4টা সিজন পায়। এভাবে প্রত্যেকটা ব্যবসার কিন্তু কিছু কিছু সিজন আছে, কিন্তু আমাদের মোবাইল ফোন ব্যবসার কোনো সিজন নাই। আর এটা সারা বছরই মোটামুটিভাবে ভালো পর্যায়ে থাকে। কিন্তু হঠাৎ করে যখন অর্থনৈতিক স্থিতিশীলতা আসে, দেশে অর্থনৈতিক মন্দা আসে, তখনই কিন্তু আমাদের ব্যবসার উপরে একটা ইফেক্ট আসে। এবং এটা কখনো 5 দিন 7 দিন, কখনো 15 দিন, 1 মাসের জন্য হতে পারে এরকম সিচুয়েশন আমরা দেখেছি। যার কারণে এই ইফেক্টটা বেশিরভাগ সময় আসে হচ্ছে জুন ক্লোজিং এবং ডিসেম্বর ক্লোজিং। বছরের শেষে শুরুর দিকে একটু প্রবলেম হয়। আবার অনেক সময় দেখা যায় যে রোজার ঈদ শেষ হলো, ঈদের সময় মানুষ পরিবারের পিছনে অত্যাধিক খরচ করে, যার কারণে ঈদের পরে আবার 1 মাস বিজনেস খারাপ থাকে। এছাড়া সারা বছরই ব্যবসা মোটামুটি ভালো থাকে। আর যারা নতুন আসছে, যারা এই বিষয়টা নিয়ে সন্দেহহীন এবং টেনশন ফিল করছেন, তাদের জন্য আমি অ্যাডভাইসটা দিচ্ছি যে আমাদের এটা আসলে কোনো সমস্যা নয়, এটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। ধৈর্য সহকারে কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসুন আমরা এই মুহূর্তে চাইনিজ ডিসপ্লে, টাচ এবং ডিসপ্লে আলাদা করে ওসিএ মেশিনের মাধ্যমে কীভাবে একসঙ্গে এটাকে অ্যাটাচ করতে হয় সে বিষয়টি আমরা এই মুহূর্তে ছাত্রদেরকে শেখাবো এবং আপনাদেরকেও ভিডিওর সঙ্গে সামিল করে রাখবো। আসুন আমরা ভিডিওটি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি। ডিসপ্লেটা আমাদের হাতে রয়েছে। এখন আমরা এই ডিসপ্লেটা যেহেতু কম্বো, ডিসপ্লেটা সাধারণত চেঞ্জ করতে গেলে কাস্টমারদের কস্টিংটা অনেক বেশি পড়ে যায়। আমরা টাচ যেহেতু আলাদা পাচ্ছি, যখন আমরা টাচ আলাদা পাচ্ছি তখন আমরা এই টাচটাকে এখান থেকে পৃথক করব টাচ সেপারেটর মেশিনের মাধ্যমে, এবং এটা পৃথক করার পরে এই টাচটা আবার এখানে অ্যাসেম্বলি করব আমাদের ওসিএ মেশিনের মাধ্যমে। ঠিক আছে, এটা অ্যাসেম্বলি করার জন্য আমাদের এর আগে ওসিএ মেশিন ছাড়া গুলোর মাধ্যমে কীভাবে অ্যাসেম্বলি করা যায় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে ওসিএ মেশিনের দ্বারা কিভাবে চাইনিজ ডিসপ্লেগুলো আমরা টাচ ডিসপ্লে আলাদা করে আবার নতুনভাবে অ্যাটাচ করতে পারি। আর প্রথমে এটা আমাদেরকে সেপারেটরে রাখতে হবে এবং টেম্পারেচার এখানে মোটামুটি 80-90-র মধ্যে দিয়ে রাখলেই কাজ হবে, এবং এটা আমরা সেফলি এখান থেকে আলাদা করব। একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের এই ডিসপ্লেগুলোর টাচ এবং ডিসপ্লে আলাদা, কিন্তু স্যামসাংয়ের ডিসপ্লেগুলো কি ছিল, স্যামসাংয়ের ডিসপ্লেগুলো টাচ ডিসপ্লে একসঙ্গে, গ্লাসটা আলাদা ছিল, যার কারণে আমরা টাচ আর ডিসপ্লেকে একসঙ্গে রেখে তারপরে আমরা তার টানতাম, তাই না? কিন্তু এখানে আমাদের যেহেতু টাচ আলাদা, ডিসপ্লে আলাদা, আর এখানে গ্লাসটা চলে যাবে টাচের সাথে, অতএব এই যে টাচের রিবনটা আমরা এখান থেকে আলাদা করে নিলাম। ঠিক আছে, এখন আমরা যখন তার চালাবো, তার চালানোর সময় কিন্তু এই টাচের এই রিবনের উপর দিয়ে চালাতে হবে। কিন্তু আমরা যখন স্যামসাংয়ের কোনো ডিসপ্লে আমরা করতে চাই, বা স্যামসাং সহ যেসব ব্র্যান্ডেড ফোনের টাচ আর ডিসপ্লেগুলো একসঙ্গে থাকে, তখন আমাদেরকে এই রিবনের নিচ দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এখানে রাখি এবং আমাদের টেম্পারেচার মোটামুটি 70+ হয়ে গেলে আমরা এই কাজটি করতে পারবো। তো আপনাকে আগে থেকে মেজারমেন্ট করতে হবে যে আপনি কোন দিক থেকে শুরু করতে চাচ্ছেন, যেটা আপনার জন্য সহজ হবে সেই দিক থেকে আপনারা শুরু করার চেষ্টা করতে পারেন। আমি সাধারণত এই সাইড থেকে শুরু করতে পছন্দ করি, কারণ এখান থেকে আমি বুঝতেই পারছি যে কোনটা উপর আর কোনটা নিচে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কম্প্রেসার থাকবে
কম প্রেসারে আমাদের ডিসপ্লেটাকে ধরে রাখবে সুন্দর। আমাদের টেম্পারেচার এখন 70। এবং এটা মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই অন্য কোনো লেয়ারে ঢুকে না যায়। এক সাইড থেকে আমরা এটাকে ক্রস করে নিলাম। এবং কাস্টমার কাছে পারমিশন নিতে হবে সব কাজগুলো করার জন্য। সঠিক জায়গাতে ছিল। আমরা এখান থেকে এটা আলাদা করতে পেরেছি। আমরা এখন এটা দেখে নিই যে আমাদের এটা কতটুকু কার্যকরভাবে আলাদা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমরা সেটলি এটা আলাদা করেছি। এখন আমাদেরকে এই গ্লুটা পরিষ্কার করতে হবে। গ্লু পরিষ্কার করার পরে আমরা বাকি কাজগুলো করে ফেলব। এখন আমরা এখান থেকে ডিসপ্লে থেকে আমরা গ্লুটা আলাদা করে নেব। গ্লুটা এভাবে রোল করে নিয়ে আসতে পারবেন। কোনো ধরনের যদি আমরা এখানে কেমিক্যাল ব্যবহার করি তাহলে কেমিক্যাল ব্যবহার করলে যদি স্বাভাবিকভাবে ওঠার কোনো সুযোগ থাকে তাহলে কেমিক্যাল ব্যবহার করলে কিন্তু বিষয়টা আরও কঠিন হবে। যার কারণে আমরা আগে দেখব যে এভাবে উঠে আসে কিনা। দেখতে পাচ্ছেন যে একবারে ক্লিনভাবে গ্লুটা উঠে আসছে। এটা কিন্তু খুব ভালো দিক। তবে কিছু কিছু সময় ডিসপ্লের গ্লু পরিষ্কার করতে গিয়ে কিন্তু এই কাজের প্রতি রুচি নষ্ট হয়ে গেছে, এরকমও টেকনিশিয়ানের অভাব নেই। এই জন্য কোনো সময় গ্লু পরিষ্কার করাটা অনেকটা টাফ হতে পারে। বিশেষ করে আইফোনের কাজ করার সময় আমি সবচেয়ে বেশি এ ধরনের প্রবলেম দেখেছি। আইফোনের গ্লুগুলো খুব সহজে উঠতে চায় না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে চায়না ফোন রিপেয়ার যতটুকু সহজ, ডিসপ্লের গ্লু পরিষ্কার করাও সহজ। আঠাটা ফুল ক্লিন হয়ে গেছে। আমরা এখন এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য প্রথমে আমরা কয়েক ধরনের লিকুইড আছে। এখানে আমরা প্রাথমিকভাবে অকটেন অথবা পেট্রোল ইউজ করতে পারি, ঠিক আছে। এবং যে আঠাটা আছে সেটাকে সুন্দরভাবে এখান থেকে রিমুভ করার জন্য যখন আমাদের ডিসপ্লেটা 100% পরিষ্কার হয়ে গেছে তখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের ওসিএ যে পেপারটা আছে পেপারটা আমরা লাগিয়ে নেব। এটা হচ্ছে আমাদের গ্লু পেপার, ঠিক আছে। এর সঙ্গে আমাদের গ্লু আছে যেটা দিয়ে আমাদের টাচটা ধরে নেবে। এখন আমরা ফাইনালি আরেকবার এটাকে দেখে পরিষ্কার করে নিতে পারি, কোনো রকম যেন ধুলিকণা বালিকণা কোনো কিছু এখানে না থেকে যায়। এবং আমরা পেপারটা লাগাবো এই সাইড থেকে, কারণ আমাদেরকে পেপারটা কেটে নিতে হয় পরে। তো কাটার সুযোগটা যদি আমরা সহজভাবে গ্রহণ না করি তাহলে সমস্যা হবে।
খেয়াল রাখতে হবে কোনো যেন ধূলিকণা বালিকণা এখানে না থাকে, কারণ একটু বালিকণা থাকলেই সেটাই আমাদের বাবলে পরিণত হবে। এটাকে একেবারে সঠিক মাপে বসাইতে হবে। এরপরে রোল দিয়ে আমরা এটাকে সেটে দিব, কোথাও যেন ভাঁজ না পড়ে যায়। একটা বাবল থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো জায়গায় ভাঁজ পড়ে গেলে প্রবলেম হবে। পেপারটা লেগে গেছে, আমরা অতিরিক্ত যে পেপারটা আছে সেটাকে কেটে ফেলবো, এবং এটার জন্য আমরা ব্লেড ইউজ করতে পারি, এন্টি কাটার ইউজ করতে পারি। এটা টাইলসে আমরা রানিং কাজ করছিল ছেলেরা, যার কারণে একটু অপরিচ্ছন্ন হয়ে আছে আসলে। এবং এটা একটু শক্ত হয়, হ্যাঁ, আঠাটা কেটে গেলেও চলবে আমাদের। তাহলে বুঝতে পারলাম যে আমাদের যে পেপার ছিল, পেপারের সঙ্গে আঠাটা ছিল, মানে আঠার জন্য আমরা পেপারটাকে ইউজ করেছি। ঠিক আছে, এখন আমাদের যে কাজটি আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম সেটাই আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে আমরা ডিসপ্লেটাকে আমরা এখানে বসাবো, শুধুমাত্র ফ্রেম আর ডিসপ্লে আর সাথে টাচ, এই তিনটার মাপটাকে সঠিকভাবে নিয়ে আসার জন্য। তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিই। এবং মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে টাচটা তো আমাদের আগে থেকে চেক করে রাখতে হবে, কারণ টাচটা এখানে লাগানোর পরে যদি টাচ ফল্ট থাকে তাহলে কিন্তু সমস্যা। এই টাচটা আমরা আগেই চেক করে নিয়েছি। আর এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লেটা একটু ছোট বড় আছে না, এই যে একটু ছোট বড়, আগে দেখে নিতে হবে এখানে বসানোর পরে কি অবস্থা দাঁড়াচ্ছে। উপরের দিকে থাকলে ঠিক হবে না নিচের দিকে থাকলে ঠিক হবে, এটা মাপটা নিয়ে নিতে হবে। আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের সঠিক মাপ নিয়ে আসতে গেলে অবশ্যই ডিসপ্লেটা উপরের দিকে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এদিকে রাখলে কিন্তু আবার এটা গ্যাপ হয়ে যাবে, তাহলে আমরা এটা উপরের দিকে রাখবো। এবং এই মুহূর্তে ঘরের ফ্যান ট্যান যা আছে সকল কিছু বন্ধ থাকবে। আমরা উপরের পেপারটাকে উঠাবো, এখন শুধু গ্লুটা থাকলো এখন। ঠিক আছে, এখানে আরেকটা কাজ ছিল, সেটা হচ্ছে টাচের পেপারটা উঠাতে হবে। রেমনটাতে একটু প্রবলেম করছে, এর জন্য রেমনটাকে বসাই নিলাম। মাপটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি।
আমরা এখানে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এবং স্পিকার, সঠিক নিয়মে কাজ করলে কাজ কিন্তু খুব বেশি কঠিন নয় এবং আমাদের ভোগান্তিও কম হবে। তাহলে আমরা মাপটা করে নিলাম ফ্রেমের মাধ্যমে। এখন আমাদের যে কাজটি, এখানে আর আমাদের ব্যক্তিগত কোনো কাজ নাই। এখন বাকিটা মেশিন যদি পরিচালনা করতে পারি, মেশিন দিয়ে আমরা বাকি কাজগুলো করে ফেলতে পারবো। আসুন আমরা ওসিএ মেশিনের দিকে যাই এবং সেখান থেকে কাজগুলো ফাইনাল করে নিয়ে আসি। এখন আমরা এটা ওসিএ মেশিনে দেবো। ওসিএ মেশিনে দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে এটা এর ভিতরে ইন করতে হবে এবং ইন করার সময় অবশ্যই আমাদের রিবনগুলো সঠিকভাবে আছে কিনা সে বিষয়টি খেয়াল করতে হবে। কোনোভাবে এলোমেলো করা যাবে না এবং ডিসপ্লে সাইজ ইয়াটা উপরেই থাকবে। আর আমাদের যেহেতু এখানে রিবন ম্যাটার আছে, এই জন্য রিবনটাকে আমরা সুন্দরভাবে ফিক্স করবো এক জায়গায়। এবং এখানে যে কালো পেপার ইয়াটা আছে, রাবারটা আছে, আমরা এখানে আরও একটি রাবার ইউজ করলে জিনিসটা আরও ভালো হয়। আর আমাদের রাবারটা এখানে আছে অলরেডি। এখন আমাদের মেশিনটা এখানে লাগিয়ে এটাকে ইংলিশ করতে হবে। ফার্স্ট টাইম এলসিডি ল্যামিনেটিং, এরপরে আমরা স্টার্ট করব। এখানে যে লকটা আছে লকটা লেগে যাবে। কম্প্রেসার খুব রিস্কি, যার কারণে এই লক যদি কখনো ফল্ট করে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা লকটা অলরেডি হয়ে গেছে। এখন কম্প্রেসার আমরা দেখতে পাচ্ছি এলসিডি ল্যামিনেটিং প্রেসার নিচ্ছে। এই প্রেসারের পরে আমাদেরকে বাবল রিমুভের প্রেসার নেবে, তারপরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের ল্যামিনেটিং শেষ হয়ে গেছে, আমরা সিগন্যাল পেয়েছি এবং আমাদের এই লকটা খুলে গেছে। এবার আমরা দেখে নেব যে আমাদের ফোনের অবস্থাটা কি। এখানে যখন আমরা দিই তখন প্রচুর বাবল দেখছিলাম, কিন্তু এখন বাইরে থেকে ক্লিন। আর উপরে যে পেপারটা আছে, পেপারটা তোলার পরে দেখবো আমাদের ডিসপ্লের অবস্থাটা কি। দেখতে পাচ্ছেন ফুল ক্লিয়ার। তবে এখানে যদি কোনো বাবল টাবল থেকে থাকে তাহলে আমরা এটাকে আবারও ডিবাবল করতে পারবো এই মেশিনের মাধ্যমে। আর কাজটি খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।